জমি ক্রয় বিক্রয় কিংবা নিজেকে জমির মালিক প্রমাণ করার চূড়ান্ত প্রক্রিয়া হচ্ছে রেজিস্ট্রেশন। দর্শক, রেজিস্ট্রেশন ছাড়া কেউ নিজেকে জমির মালিক বলে দাবি করতে পারবে না। জমি ক্রয় বিক্রয় কিংবা জমি দানের ক্ষেত্রে চূড়ান্ত প্রক্রিয়া হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে নাগরিক সেবা টিম এসেছে জেলার রেজিস্ট্রেশন অফিসে, যেটি ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। আজকে আমরা জানবো এই জেলার রেজিস্ট্রেশন অফিসে যারা ভূমি রেজিস্ট্রেশন করতে আসেন তারা আসলে কোন প্রক্রিয়ায় ভূমি রেজিস্ট্রেশন করে থাকেন সেটির বিস্তারিত। চলুন তাহলে যাওয়া যাক। বাংলাদেশের জমি সম্পত্তি কিংবা যে কোনো মালিকানা হস্তান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ দফতর হল সাব রেজিস্ট্রি অফিস। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই সাব রেজিস্ট্রি অফিসে ভিড় জমে দলিল রেজিস্ট্রেশনের জন্য। বিটিভি নিউজের নাগরিক সেবা টিম আজ এসেছে রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে। এখানে সদর মোহাফেজখানা সহ 11টি কার্যালয় অবস্থিত। কার্যালয়গুলো হল সদর রেকর্ড রুম, সদর সাব রেজিস্ট্রি অফিস, সূত্রাপুর সাব রেজিস্ট্রি অফিস, মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিস, গুলশান সাব রেজিস্ট্রি অফিস, বাড্ডা সাব রেজিস্ট্রি অফিস, উত্তরা সাব রেজিস্ট্রি অফিস, খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিস, তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিস, ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিস, পল্লবী সাব রেজিস্ট্রি অফিস এবং শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিস। আপনারা সবাই আজকে কি জমি রেজিস্ট্রি করতে আসছেন না কি করতে আসছেন? অ্যাপার্টমেন্ট থেকে আসছি, কোম্পানির থেকে, ওখানে আমরা ওনাকে পাওয়ার দিতে আসছি। একটু যদি ডিটেলসে বলেন কাকে পাওয়ার দিতে আসছি? আপনার ডেভেলপমেন্ট ইয়ের থেকে, অফিস থেকে আসছি আমরা। আমার নানুর সম্পত্তি ওইটা আমরা, আমার খালা, আমার ছোট বোন, আমরা আসছি এখানে পাওয়ার দিতে ওনাদের। মানে আপনারা হচ্ছে নানুর সম্পত্তিটা হচ্ছে ডেভেলপার্স কোম্পানিকে দিয়ে দিচ্ছেন, তারা আপনাদেরকে হচ্ছে বিল্ডিং তুলে আপনারা আপনাদের মতো ফ্ল্যাট পাবেন। হ্যাঁ, আমরা ফ্ল্যাট পাবো, দোকান পাবো। ওনার আজকে আমাদের প্রথম কিস্তি দিবে, আবার আরেকটা কিস্তি আমাদের দিবে, এটা আমাদের জানানো হবে। আর আরেকটা যে আমাদের কিস্তি দিব ওইটা তাদের একতলা ফ্লোর উঠবে, তখন আমাদের আরেকটা কিস্তি বুঝাইয়া দিব। আন্টি, আপনি আজকে এখানে কি জন্য আসছেন এবং কখন আসছেন? আমি আসছি এখানে সকাল 11টার সময়। এখানে আসছি আমাদের বাবার সম্পত্তি, মাটির মসজিদ, এই সম্পত্তি আমার অ্যাপার্টমেন্টকে দেওয়ার জন্য আসছি। ওনারা আমাদেরকে বুঝাই দিবে, আমরা ওনাদেরকে বুঝাই দিব। আজকে রেজিস্ট্রি করার জন্য আসছি এখানে। এই যে এটার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে? প্রায় 3-4 ঘন্টা, 4 ঘন্টার উপরে। অনেক হ্যারাসমেন্ট। বসে আছি প্রায় 4 ঘন্টা ধরে। এখন হচ্ছে গিয়ে আমাদের ওই যে চৌধুরীপাড়া ওই আবাসিক, এখানে আমরা ফ্ল্যাট পেয়েছি। এখন ফ্ল্যাট পাওয়ার পরেও আমরা আবার অতিরিক্ত একটু জায়গা পেয়েছি। ওইটা ফ্ল্যাটের একটু অংশ 130 স্কোয়ার ফিট, এটা আমরা ডেভেলপারের কাছে দিয়ে দিছি। তাই এখন এটা আজকে রেজিস্ট্রি হবে। এই যে বসে আছেন, খুব বিরক্ত লাগছে না? বিরক্ত আছে না, বিরক্ত লাগছে যে আমার একটা বোন অসুস্থ, 4 ঘন্টা ধরে বসে আছি, বসার স্পেস নাই। এতে করে মনে করেন আমাদের খারাপ লাগছে। তারপরেও কি করব, এখন ওনাকে তো বুঝাই দিতে হবে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কি করলে এই কার্যক্রমটা আরেকটু সহজ হতো, যে এত জটিলতা না হয়ে? যে মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে না থেকে তাড়াতাড়ির মধ্যে যদি জিনিসটা করে ফেলতো, বা মনে করেন বসার স্পেস রাখতো, বা এই যে ঠান্ডা যেমন একটা ফ্যান নাই, কিছু নাই, এগুলা যদি দেওয়া হইতো, এতে করে মনে করেন আমাদের সুবিধা হইতো আর কি। প্রতিদিন এই ভবন জুড়ে হয় শত শত দলিল রেজিস্ট্রেশন, তথ্য যাচাই, নকল সরবরাহ সহ নানান সেবা কার্যক্রম। একজন দলিল নকল নবীশ হিসেবে বা দলিল লেখক হিসেবে একদিনে হচ্ছে আপনারা কি পরিমাণ দলিল লিখতে পারেন এক একজন? আমরা এক একজনের 30 পাতা করে লিখি। বালামে একটা পাতায় 20 লাইন আছে। 20 লাইনে, এক লাইনে, প্রতি লাইনে
আপনার 15টা ওয়ার্ড করে লিখতে হয়। সেই হিসাবে একটা নকল নবিশ প্রতিদিন সাধারণত 30 পাতার বেশি কেউ লিখতে পারে না, সর্বোচ্চ 30 পাতা লিখতে পারে। আচ্ছা, এই দলিলগুলো কি যখন হচ্ছে জমির রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হওয়ার পরের দলিলগুলো আপনারা লিখে থাকেন? রেজিস্ট্রি হওয়ার পরে দলিলগুলো সম্পূর্ণ কাজ হওয়ার পরে এরপরে আমরা সেটা কপি করি, কপি করার পরে সেটা ইন্ডেক্স হয়, ইন্ডেক্স হওয়ার পরে তখন পার্টির হাতে চলে যায় না দলিলগুলো। সাব রেজিস্ট্রি অফিসের মূল কাজ হচ্ছে দলিল নিবন্ধন ও সংরক্ষণ, জমি, ফ্ল্যাট, দোকান কেনাবেচা, হেবা, উইল, পাওয়ার অফ অ্যাটর্নি, দানপত্র সহ সব ধরনের আইনি নথি রেজিস্ট্রেশনের কাজ করা হয় এখানে। সঙ্গে নেওয়া হয় নির্ধারিত ফি ও কর, যা রাষ্ট্রের রাজস্বে বড় ভূমিকা রাখে। আজকে আপনি হচ্ছে রেজিস্ট্রি করতে আসছেন, একটু আমাকে বলেন যে কি রেজিস্ট্রি করতে আসছেন এবং এবার আমার দলিল করতে আসছে। আমার 3 মেয়েকে 2টা ফ্ল্যাট দিলাম আর নাতিনরে একটা ফ্ল্যাট দিলাম। দান করলাম আমি মৃত্যু মনে করে আগেই দিয়ে দিলাম, যাতে কি আমার পরে ওয়ারিশানরা কোনো বিরক্ত না করে। আমি মনে করি এটা করলে ভালো হয়, নাহলে পরে গেয়া ভাই ব্রাদারের সঙ্গে একটা মাকাতে কি হয়, তো এটা ভালো না, এই আগেই করে দেওয়া ভালো। এখন আমি 2 দিন 2বার হসপিটালে ভর্তি হইলাম, ওই সময় যদি আমি চলে যেতাম তো এটা করা যেত না। তো কাজেই এটা করাতে আমি মনে ক্লিয়ার হয়ে গেলাম যে আমার সম্পদ আমার মেয়েরা দেখে রাখবে। দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে দেশের অন্যান্য সেবা প্রতিষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলেও এক্ষেত্রে এখনও পিছিয়ে আছে সাব রেজিস্ট্রি অফিসগুলো। তাই নাগরিক সেবার মান বৃদ্ধি ও হয়রানি বন্ধে সাব রেজিস্ট্রি অফিস পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা। আমরা চাই সাব রেজিস্ট্রি অফিস ক্লিয়ার হোক, অনলাইন হোক, ডিজিটাল হোক। সাব রেজিস্ট্রি অফিসের কিছু ব্যাপার আসলে একটু গোলমেলে। আমরা আগে থেকে দেখতে পাই যে পে অর্ডার করি, ফিস দেই, স্ট্যাম্প দেই ব্যাংকের মাধ্যমে, কিন্তু কিছু টাকা আছে যেটা দেখা যায় ফিস হিসাবে বলে, অডিট হিসাবে বলে, কিন্তু তার কোনো স্লিপ আমরা পাই না। এই যে যেমন ধরুন আমরা একটা আজকে মর্গেজ করলাম, এখানে মর্গেজের টাকা লাগলো 13,000, তারপরে আপনার এখানে রসিদটা দিলাম হচ্ছে 2,000 টাকা আর 13,000 টাকা, তাহলে 15,000 টাকা। টাকা লাগলো আপনার 25,000 টাকা। এই যে অতিরিক্ত ফিস বললো, যেটা বলে নিল, এই টাকাটার কোনো হদিস আমরা পাই না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সরকার চেয়েছিল যে সারা দেশব্যাপী একটা করার জন্য, যে আপনাদের ডিজিটাল প্রক্রিয়ায় একটা রেজিস্ট্রেশন কাজটা করার জন্য, কিন্তু সমস্যা হলো যে গেছে কি, এটা দেখেছে কি হঠাৎ করে শুরু করা যায় না। এই জন্য সরকার চেয়েছিল যে পাইলটিং আকারে শুরু করার জন্য। তো পাইলটিংটা দেখেছে কি 1 বছর মোটামুটি এটা সফলভাবে 17টা অফিসে সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে চূড়ান্তভাবে দেশব্যাপী যাওয়াটার একটা দেখেছে কি আমাদের একটা দাবি, যে এই দাবির প্রেক্ষিতে আমরা সরকারকে বারবার বলতেছি যে এটা সারা দেশব্যাপী চালু করেন, যেহেতু এটা পাইলটিংটা সফল হয়েছে। তো এই ক্ষেত্রে যে ফ্যাসিলিটি, আমি কী কী সুবিধা পাচ্ছি বা জনগণ কী কী সুবিধা পাচ্ছে, তো এই ক্ষেত্রে একজন ব্যক্তি আমার কাছে না এসেও সে ঘরে বসে দলিলটা তৈরি করে প্রস্তুত করে আমার এখানে সাবমিট করবে। আমার যখন সাবমিট করবে, আমার কাছে যখন আসবে আমাকে ড্যাশবোর্ডে দেখাবে। তো ওইখানে দেখবো যে আমি এখানে কী কী ঠিক আছে না বেঠিক আছে, ওইটা যদি ঠিক থাকে তাকে একটা জানানো দেবো যে ঠিক আছে, ফরওয়ার্ডিং করে দেবো যে না ইটস ওকে, আপনি অফিসে আসেন। যদি এটা কোনো ত্রুটি থাকে এটা আমি রিজেক্ট করে পাঠিয়ে দেবো। তো এই প্রক্রিয়াটা, যে আসা যাওয়ার প্রক্রিয়াটা এখানে কিন্তু কমে যাচ্ছে। যে একটা আছে TVC, টাইম ভিজিট কস্ট, আমার কাছে বারবার আসলে তার একটু সময় লাগবে, তার আসা যাওয়া খরচ লাগবে, এই সংক্রান্ত বিষয়গুলো মোটামুটি দেখেছে কি রিয়েল টাইমটা কমে যাবে। এই জন্য ওখান থেকে গেছে কি একটা হয়রানিমুক্ত সেবা পাবে। তো এই বিষয়গুলো দেখেছি কি মোটামুটি হয়ে যাবে। আর জমির নিরঙ্কুশ মালিক কিনা বা এক জমি বারবার অন্য কোথাও হস্তান্তর হচ্ছে কিনা, এই বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দেখেছি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফুললি আপনার ডিজিটাল না হবে, এবং যেখানে অ্যাসিল্যান্ড অফিস যেখানে খারিজ করতেছে, এটা যখন আমাকে অ্যাক্সেসটা না দিবে, আমি এই খারিজটা কি সঠিক না বেঠিক যাচাই করার জন্য যতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্সেসটা না পাবো, অথবা আরগুলো যখন আমি দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত দেখেছি কি আমার পক্ষে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না এটা কি একাধিকবার রেজিস্ট্রি হচ্ছে কিনা, একই জমি বারবার রেজিস্ট্রি কিনা। আমার কাছে এমন কোনো মেকানিজম নাই। যেখানে দলিল রেজিস্ট্রেশন আইনানুগ ও নাগরিক অধিকার, সেখানে নাগরিকরা অভিযোগ করছেন নানা অনিয়মের।
নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, বসার জায়গার সংকট, কাজ সম্পাদনে দীর্ঘ সময় লেগে যাচ্ছে রাজধানীর এই সাব রেজিস্ট্রি অফিসগুলোতে। সাব রেজিস্ট্রি অফিস সম্পর্কে মানুষের সবারই তো একটা ভ্রান্ত ধারণা থাকে যে এখানে আসলে টাকা ওড়ে, টাকা ছাড়া কোনো কাজ হয় না, প্রচুর টাকার যেহেতু লেনদেন এখানে হয়। তা আপনার কাছে এখানে এসে কি মনে হচ্ছে যে এই কথাগুলি কি আদৌ সত্য? না, এগুলো তো আমাদের কাছে আসলে কিছু মনে হচ্ছে না, কারণ আমরা তো এখানে মানে যতটুকু পাবো ততটুকু পাচ্ছি, কিন্তু মানে এখন তো যেগুলো লেন্দি, এখন সময় সাপেক্ষ ব্যাপার, সিরিয়ালে আসবে, তারপর তো এগুলো আমরা কাজ আগাইতে পারবো। এখন আমরা তো সকাল থেকে এসে বসে, এখন আমাদের সিরিয়ালটা দেরিতে আসতেছে, এই জন্য হয়তো একটু দেরি লাগতেছে, কিন্তু এই যে টাকা পয়সা এগুলো আমাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না। দলিলের যে উৎসকরটা 162 দ্বারা যে উৎসকরটা, ওই উৎসকরটা পার্সেন্টেজে অথবা কাটাপতি যে কোনো একটা ধরা উচিত, দুইটা থেকে যে কোনো একটা ধরা উচিত। দুইটার কারণে মানুষে এটার জন্য অনেক হয়রানির শিকার হচ্ছে। সম্পূর্ণ একটা ক্লিয়ারেন্স একটা সাইড দেওয়া উচিত, শতাংশ কাটা এগুলা বাদ দিয়া একটা যে কোনো একটা পার্সেন্টেজের মধ্যে যে কোনো একটা মূল্য নির্ধারণ করে এই পার্সেন্টেজের মধ্যে করা উচিত। না হলে বর্তমান যেই প্রেক্ষাপট অনুযায়ী মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছে বিষয়টাকে নিয়ে। কারণ রেজিস্ট্রি আইসা ওরা সম্পূর্ণ যেটা ক্লিয়ারেন্স ব্যাপার ওইটা ক্লিয়ারেন্স পাচ্ছে না, অফিস থেকে আইসা হয়রানি হচ্ছে এবং যে দলিল ফিস দিবে এবং ব্যাংকে গিয়ে হয়রানি হচ্ছে। এগুলো সম্পূর্ণ ক্লিয়ারেন্স করে এত কিছু বাদ দিয়ে একটা লিমিটেশন পর্যায়ে একটা ফরম্যাটে যেটা বললে ক্লিয়ার হবে ওইটা করা উচিত আমি মনে করি। নিম্ন অঞ্চলের জমি রেজিস্ট্রেশন করতে যায়, তাদের দেখা গেছে দলিলের যা মূল্য উৎসকরের মূল্য সেম হয়ে যায়। সাপোজ ধরেন একটা গ্রামের একটা জমি 100% জমি, যদি জমির মূল্য লেখা হইলো 30 লক্ষ টাকা, ওই 100% জমির গেইন ট্যাক্স দিতে হবে মিনিমাম 20 লক্ষ টাকা। এই মানে 30 লক্ষ টাকায় 10 লাখ টাকা উৎসকরই আসে। তো এখন এটা কিভাবে দলিলগুলা সম্ভব? সারা বাংলাদেশ থেকে ফোন আসতেছে আর বলতেছে এই গ্যাজেটে এটা তো আগে যা ছিল তার চেয়ে কম তোলায় আরও বেড়ে গেছে। আর বলতেছে যে উৎসকর 5%, মানে আগে ছিল ঢাকায় 8%, সেটা থেকে 3% মানে কমাইছে ভূমির মূল্য 5%, কিন্তু কাঠাপতি আবার বাড়াইছে। এই কারণেই এই সামঞ্জস্যটা ঠিক হইতেছে না। আমরা যদি একটা স্ল্যাব করে দিত যে কাঠাপতি না, ওইটা উঠাই দিয়ে গেইন ট্যাক্স 5% মানে 5% আগে যেটা ছিল, বা গেইন ট্যাক্স 6% মানে 6%, আমরা পার্সেন্টেজ হিসাব করে দলিলের মূল্যের উপরে দিয়ে দিব। কিন্তু এই কাঠাপতি শতাংশপতি এগুলি করার কারণে মানুষের অনেক জটিলতাও হইতেছে, প্লাস মানে জনসাধারণের অনেক ভোগান্তি, টাকা পয়সা মানে উৎসকর নিয়ে অনেক টাকা মানে তাদেরকে ব্যয় করতে হইতেছে। কমপ্লেক্স ভবনের চারপাশেই সক্রিয় দালাল চক্র। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আদায় করছে অতিরিক্ত অর্থ। রেজিস্ট্রি করার জন্য তো একটা সরকার নির্ধারিত ফি আছে, সেটা অনুযায়ী তো আপনারা রেজিস্ট্রি করছেন। জি, সরকারি নির্দিষ্ট একটা ফি আছে, সে অনুযায়ী আমরা রেজিস্ট্রি করতেছি। এরপরও যারা দলিল লেখেন, ভেন্ডার আছেন, তারা হয়তো বা তাদের অফিসিয়াল একটা খরচ নেন, অনেক সময় একটু বেশিও হয়। হ্যাঁ, এই আর কি। আপনাদের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে কোনটা হয়েছে? না, আমাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা ওই ধরনের সিচুয়েশন এখনও ফেস করি নাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনি কি জন্য এসেছেন আজকে এখানে? আমাদের একটা জমি রেজিস্ট্রি আছে, তো এটার জন্য এসেছি, জমি রেজিস্ট্রি করার জন্য। এটা কি আপনার মানে পৈতৃক সম্পত্তি না আপনি কিনেছেন? না, আমরা কিনছি, আমি পারচেস করার জন্য এসেছি। কি রেজিস্ট্রি হয়েছে নাকি এখন অপেক্ষায় আছেন? আমরা এখন অপেক্ষায় আছি, রেজিস্ট্রি হবে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও দালাল চক্র পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। রেজিস্ট্রি অফিসগুলোতে আসলে বিভিন্ন সিন্ডিকেট আছে। এগুলা জমি একটা বিক্রি করে, দাতা যখন বিক্রি করতে চায় অনেক লোক, তো সে তো আসলে নিজে একলা তো গ্রহীতা খুঁজে পায় না। তো প্রথম থেকেই সে একজন মানে লোকের আশ্রয় নিতে চায় যে কীভাবে জমিটা আমি বিক্রি করব। তারপরে সেই বিক্রি করব সেটা আছে তার কিভাবে কাগজপত্র ডকুমেন্টগুলো সংগ্রহ করবি, এটার জন্য তার লোক লাগে, নিজে তো করতে পারে না। অফিসে আসে, তারপরে একজন দলিল লেখক লাগে। এই কাজ করার পরে তারপরে দলিল লেখা সম্পূর্ণ করে।
একটা দলিল রেজিস্ট্রি করার জন্য অনেক কাগজপত্র লাগে, এখন অনেক ডকুমেন্ট তাকে সরবরাহ করতে হয়। তো এগুলোর ক্ষেত্রে তাদের এখন যেমন তার খতিয়ান, খাজনার রসিদ, তারপরে আপনার ইনকাম ট্যাক্সের পিএসআর আছে কিনা তারপরে তার এনআইডি কার্ড, এই সংক্রান্ত অনেক তথ্য দিয়ে এখন সরবরাহ করতে হয়। এই কারণে এগুলো তো তাদের আগেই তৈরি করে না নিয়ে আসলে পারে, তখন তো তাদের একটু সমস্যা হয়। রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমাদের সকলের চাওয়া পাওয়াই হচ্ছে এখন ডিজিটালাইজেশন। আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কিছুদিন আগের যে কথাটা বললেন যে বিভিন্ন আসলে সিন্ডিকেট এই বিষয়গুলো থেকে আসলে এই ডিজিটালাইজেশনের ছাড়া কোনো বিকল্প নেই। এটা হলে পরে আমাদের অনেক এই ডিপার্টমেন্টের ভাবমূর্তি সহ জনগণের সেবা দেওয়ার একটা মোক্ষম সুযোগ আমাদের চলে আসবে আর কি। আমাদের অফিসগুলো আসলে একটু ছোট আর লোকজনের বেশি সমাগম হয়। একসাথে ধরেন 10টা 20টা দলিল যদি দাখিল হয়, সেক্ষেত্রে সাথে হয়তো 100, 150, 200 জন লোকও সেখানে আসে। তো এই অল্প জায়গার মধ্যে আসলে বসার সংকুলান তো তাদের হয় না, এই সীমাবদ্ধতা তো আছেই আমাদের। আইনসম্মত সম্পত্তি হস্তান্তর ও নিরাপত্তার জন্য রেজিস্ট্রেশন অফিস একটি অপরিহার্য প্রতিষ্ঠান। জনবান্ধব সেবা নিশ্চিত করতে হলে দরকার স্বচ্ছতা, জবাবদিহি এবং দালালমুক্ত পরিবেশ। ডিজিটাল ব্যবস্থার সফল বাস্তবায়নই পারে এ খাতকে নিয়ে যেতে নতুন সম্ভাবনার দিকে। বেঁচে থাকতে যেমন একজন মানুষের জমির প্রয়োজন হয়, ঠিক তেমনি মৃত্যুর পরেও জমির প্রয়োজন হয়, হোক সেটা মাত্র 3.5 হাত। কিন্তু যখনই জমির প্রয়োজনীয়তার প্রসঙ্গ আসে তখনই রেজিস্ট্রেশন অনিবার্য। যতদিন না পর্যন্ত ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন না হচ্ছে, ততদিন পর্যন্ত নানান ধরনের জটিলতা থাকবেই। আমরা প্রত্যাশা রাখছি অচিরেই ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজেশন হবে এবং যারা ক্রেতা, বিক্রেতা বা জমির মালিক আছেন সবাই খুব সহজ স্বাভাবিকভাবেই ভূমি রেজিস্ট্রেশন করতে পারবেন। দর্শক, নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।